আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি বাংলা ভূত এফএমের আরও একটি নতুন পর্বে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোর সঙ্গেই আছেন। আপনারা চান বলেই বাংলা ভূত এফএম প্রতিনিয়ত আপনাদের জন্য দুর্দান্তকর লোমহর্ষক সব সত্য ঘটনা নিয়ে হাজির হয়। আজকেও তেমনি ৩টি ঘটনা থাকছে আপনাদের জন্য এবং আজকের ঘটনাগুলোর ডিউরেশন যদি বলি সময়সীমা, তাহলে আজকের ঘটনাগুলো তুলনামূলকভাবে আগের ঘটনাগুলো থেকে একটু বড়। সো অবশ্যই একটু শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। এবং প্রথমত বলে রাখি, ঘটনা প্রত্যেকটি সত্য। এটি বিভিন্ন ধরনের মানুষের সাথে ঘটেছে। তবে বাংলা ভূত এফএম টিম বা আমি কখনোই আপনাদেরকে জোর করব না এই ঘটনাগুলোকে সত্য হিসেবে গ্রহণ করার জন্য। ঘটনাকে সত্য হিসেবে গ্রহণ করা বা না করা নিতান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সো এটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। তবে যদি ঘটনাগুলোকে সত্য বলে না মনেই হয়, তবে এই ঘটনাগুলোকে জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাস হিসেবে নিতে পারেন। এখন যদি আপনার ঘরের লাইটটা জ্বালানো থাকে, ঘরের লাইটটা অফ করে দিতে পারেন। আ এবং ঘরে যদি একা থাকেন, তবে এই গল্পগুলো শুনতে বেশি মজা পাবেন এবং একটু মনোযোগ দিয়ে শুনবেন। কানে হেডফোনটি লাগিয়ে ফেলেন এবং আর যদি ছাদে বসে ঘটনাটি শোনেন বিকেল বা মাগরিবের নামাজের পরে, যখন সূর্য অস্ত যাচ্ছে, তখন যদি শোনেন আরো বেশি মজা পাবেন। তাহলে বেশি কথা বলবো না। যে যার পরিস্থিতিতে আঁট-সাঁট বেঁধে বসে পড়ুন এবং চলুন আমাদের ঘটনাগুলো শুরু করি। তার আগে বাংলা ভূত এফএম এর ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলসো ফলো আওয়ার ফেসবুক পেজ। কারণ আমরা নিত্য নতুন এরকম ঘটনা আপলোড করতে থাকি। আ সো আমরা আমাদের একদম ১ম ঘটনায় চলে যাচ্ছি। লেখক যেভাবে লিখেছেন আমরা আপনাদেরকে ঠিক সেভাবেই পড়ে শোনাবো। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ঘটনা নাম্বার ১ লিখেছেন, আমার বাসা সিলেট। সালটা ২০২৩ সাল, যখন সবেমাত্র এইচএসসি পরীক্ষা শেষ করে অ্যাডমিশনের জন্য আমার বান্ধবীর সাথে একটা প্রাইভেট হোস্টেলে উঠি। আগেই বলে রাখি, আমি আমার মাসহ আমরা নানা বাড়িতেই থাকতাম। তো ওইখানে একজনের সাথে মায়ের একদিন কথা কাটাকাটি হয় এবং উনি বিষয়টা খুব বাজেভাবে নেন, হুমকিও দেন। তারা আমাদের এখানে থাকতে দিবেন না, যেভাবেই হোক, এন-তেন অনেক কিছু। তার আরও একটা কারণ ছিল, তারা আমাদের খুব হিংসে করতেন কিছু ব্যক্তিগত কারণে। তো তার কয়েক মাস পর মা অনেক অসুস্থ হয়ে পড়েন হঠাৎ করেই। কোনো ডাক্তারি কোনো কিছুই করতে পারছিল না। কোনো ডাক্তারি করেও কিছুই হচ্ছিল না। তাই মাকে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় এবং হুজুর ঝাড়ফুঁক করে পাঠিয়ে দেন। কিছুদিন মা সুস্থ ছিলেন। তো কয়েকদিন পর আমি হোস্টেলে চলে যাই। সেখানে ১ মাস খুব হাসিখুশিভাবেই আমি নিজের পড়া এগোতে থাকি, যেহেতু আমার অ্যাডমিশন চলছে। হঠাৎ একদিন রাতের খাবার খেয়ে এসে পড়তে বসলে আমার যেন কেমন জানি একটা শরীর খারাপ লাগা শুরু হয়। অশান্তি লাগছিল খুব। তাই অতি দ্রুত শুয়ে পড়ি এবং তার কয়েক মিনিট পর আমার হঠাৎ ১০৪ ডিগ্রি জ্বর চলে আসে। আমার বান্ধবীও এটা দেখে অবাক হয়ে যায় আর বলে, "কিরে, একটু আগেও তো সুস্থ ছিলি, দিব্যি তো গল্প করলাম। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লি যে? আর তোর জ্বর তো মারাত্মক পর্যায়ের।" তাই জান্নাত, আমার বান্ধবীর নাম, দ্রুত ম্যামের কাছে যায় আমার জন্য কম্বল নিয়ে আসতে। যেহেতু আমি শীতে কাঁপছিলাম আর অলরেডি আমার শরীরে ৩টা কম্বল আছে, তাও শীতে কাঁপছিলাম। তো রাতটা আমার এভাবেই কেটে যায় এবং আমাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আমার অবস্থা খুব খারাপ দেখে ম্যাম ভয় পেয়ে গিয়েছিলেন। বাসায় যাওয়ার পর ডাক্তার দেখিয়ে আমার জ্বর কমছিল না। আমার শরীরের কাঁপুনিতে বেড পর্যন্ত কাঁপছিল। তাই মা ভয় পেয়ে একজন হুজুরকে দেখান। উনি আমাকে ঝাড়ফুঁক করে দেন। সাথে আমার জ্বর কেমনে জানি কমে যায়। তাই আমি পরের দিনই হোস্টেলে চলে যাই। হোস্টেল যাওয়ার পর থেকে শুরু হয় আমার সাথে সব ভয়ানক ঘটনা, যা আমার মনে হলে এখনো পর্যন্ত শরীরে লোম দাঁড়িয়ে যায়। একদিন আমি এশার নামাজ পড়ার জন্য অজু করতে ওয়াশরুমে যাচ্ছিলাম। দেখলাম ফ্লোরের মেইন দরজাটা খোলা। তো আমি লাগিয়ে আবার ওয়াশরুমের দিকে হাঁটা ধরলে দরজাটা আবার হঠাৎ করে খুলে যায়। আমি ভাবছি হয়তো বাতাসের কারণে খুলে গেছে। তাই দরজা লাগাতে পেছন ফিরে তাকাতেই দেখি সিঁড়ি বেয়ে মোটা, লম্বা, নিখুঁত কালো একটা অবয়ব বা ছায়া আমার দিকে তেড়ে আসছে।
আমি ভয়ে দৌড়ে রুমে ঢুকে এক লাফে বিছানায় উঠে চাদর দিয়ে শুয়ে পড়ি। ভয়ে আমার শরীর কাঁপছিল, তাই কিছুক্ষণ পর আমার বান্ধবীকে নিয়ে ওয়াশরুম উজু করতে যাই এবং সে বাইরেই দাঁড়িয়েছিল। নামাজ পড়তেই পারছিলাম না, মাথা ঘোরাচ্ছিল আর খুব কান্না করছিলাম ভয়ে। নামাজ শেষে লাইট অফ করে শুয়ে পড়ি, কিন্তু ঘুম তো আসছে না কোনোভাবেই। নজরের পড়ে ফ্যানের দিকে, কি যেন দেখছিলাম নিজেও জানি না। আর জ্বর ওঠার পর থেকে এভাবে এক নজরে ফ্যানের দিকে সারা রাত তাকিয়ে থাকতাম। তখন রাত প্রায় ১টা বাজে। ফ্লোরের সবাই ঘুমে, ইভেন আমার বান্ধবীও একদম মগ্ন, গভীর ঘুমে তারা। কিন্তু আমার তো ঘুম আসছিল না, কোনোভাবেই না। তো আমি দেখি একটা বিচ্ছিরি কালো অবয়ব দেয়াল বেয়ে উঠছে আর চার দেয়ালের মাঝে চক্কর দিতেছে। চোখের পলক পড়ছিল না আমার, আর আমি তাকিয়ে থাকতে দেখছিলাম। শরীর নড়ছিল, কিন্তু প্রচণ্ড শীতে আবার ঘেমে যাচ্ছিলাম। এভাবে রাত যেত, কিন্তু দিন ভালোভাবেই কাটতো। একেবারে স্বাভাবিক হয়ে যেতাম, কিন্তু মাগরিবের আজানের পর থেকে এই কালো অবয়বটা আমার পাশে অনুভব করতে দেখতাম। পড়তে পারতাম না, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতাম আর শুধু কাঁদতাম। সারা রাত যেন আমার ফ্যানের দিকেই তাকিয়ে অবয়বটা দেখে যেতাম। আমি ভেবেই নিয়েছিলাম আজরাইল হয়তো আমাকে দেখে দেখা দিচ্ছেন, আমি হয়তো মরেই যাব। তাই ঘটনার ৩ দিনের মাথায় মাকে জানাই। প্রায় মাঝরাতে মাকে ফোন দিয়ে কান্নাকাটি করতাম। একদিন রাতে একটু চোখ লেগে গেছিল। নিজেকে অনুভব করি রুমের দরজা খুলে আমি বাইরে বেরোচ্ছি এবং উঠে ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে আছি। আমার দরজা খোলার শব্দে জান্নাতের ঘুম ভেঙে যায় এবং লক্ষ্য করে আমি আসছি না দেখে সেও বাইরে যায়। গিয়ে দেখে আমি এক নজরে তাকিয়ে আছি আয়নার সামনে। সে ধাক্কা দিয়ে আমাকে ডাক দিল, বলল, কিরে কি করছিস সেখানে? আমিও কেঁপে উঠি এবং কিছু মনে করতে পারছিলাম না। আমি কেন আয়না দেখছিলাম? আমি ও রাতে ও আমার বেডেই ঘুমায়, আমি ভয় পাচ্ছি দেখে। তো আমি যখন ঘুমাই তখন দেখি আমার স্বপ্নে কালো ঘরে আয়না দেখছি এবং আমার বাম নাক দিয়ে রক্ত পড়ে বেসিন ভরে যাচ্ছে আর আমি আয়নার দিকেই তাকিয়ে আছি। পরক্ষণেই ভয়ে আমার ঘুম ভেঙে যায়। উঠে জান্নাতকে নিয়ে অজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটিয়ে দিই। জান্নাত আমায় রাতের আয়না দেখার বিষয়টা পরের দিন বলে। তো এভাবেই যাচ্ছিল আমার দিন রাত ভয়ে। একদিন রাতে তাকাতে তাকাতে হঠাৎ চোখ লেগে যায়। আমি দেখি ওই কালো অবয়বটা আমার বালিশের কাছে বসে। আমি চোখ খুলতেই পারছিলাম না, কিন্তু হালকা চোখ খোলা অবস্থায় অনুভব করতে পারছিলাম তাকে। সেটা শুধু আমার মাথার পাশেই বসেছিল না, আমার হাত রাখা ছিল বালিশ বালিশে। আর ওই অবয়বটা তার ধারালো লম্বা নখ দিয়ে আমার দু হাতে আঘাত করছিল। আমার মনে হচ্ছিল হাতে আগুন ধরে গেছে, এত পরিমাণ জ্বলছিল। এভাবেই ফজরের আজান হয়, সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার দু হাতে তীব্র নখের দাগ। আমি মাকে নামাজ পড়ে ফোন দেই এবং কান্নাকাটি শুরু করি। আর এটা দেখে মাও আমাকে পরের দিন নিতে আসেন হোস্টেল থেকে। যদিও আমার জান্নাতের জন্য খারাপ লাগছিল, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমি টানা ৭ দিন রাতে ঘুমোতে পারিনি। দিনে একটু আধটু ঘুমোতাম। বাসায় গিয়ে হুজুর দেখিয়েও কোনো উন্নতি হচ্ছিল না। এদিকে আমার মাথার চুল অস্বাভাবিকভাবে পড়তে শুরু করে আর শরীরের অসুস্থতা লেগেই থাকতো। রাতে ঘুমাতে পারতাম না ভয়ে। চোখ লাগলেই দেখতাম সাপের উপর শুয়ে আছি, লাল গরু আমাকে মারতে আসছে, মৃত ব্যক্তি, অনেকেই অনেক কিছু। এভাবে ১০ মাস চলে যায় এ ভয়ে রাত দিন। আমি সব সময় মৃত্যুর ভয় থাকতাম, এই বুঝি মরে যাব। দুর্ভাগ্যবশত আমি অ্যাডমিশনের কোনো পরীক্ষাতেই পাশ করতে পারিনি। সেটা থেকেই আমি পড়াশোনা করতে পারিনি। আমার কিছুতেই মন বসতো না, মন থাকতো না। পরীক্ষার হলে কোনো কিছু ঠিকভাবে লিখতে পারতাম না। একদিন আমাদের বাড়িতে একজন কবিরাজ আসে। এসে আমার মাকে উদ্দেশ্য করে বলে, তোমার আর তোমার মেয়ের অসুস্থতা কোনো দিনই কমবে না। এটা ডাক্তারির কোনো রোগ নয়। তো মা ওনাকে ঘরে ঢুকিয়ে আমার নাম বললে উনি সব কিছুই বলতে থাকেন।
বলেন, আমি হিন্দু জিন দ্বারা আক্রান্ত, তাও নিজের মানুষ দ্বারা। একজন হিন্দু কবিরাজ দিয়ে কালো জাদু করিয়েছে আমার উপরে আর আমার মায়ের উপরেও। ওই যে বলেছিলাম মায়ের সাথে একজনের ঝগড়া হয়েছিল, আর আরো একটা কারণে হিংসায় তারা এমন কাজ করেছে। আর আমরা বোনেরা পড়াশোনায় অনেক ভালো ছিলাম আলহামদুলিল্লাহ, তাই তারা কখনোই চায়নি আমরা বেশি দূর এগিয়ে যাই বা আমাদের ভালো হোক। তাই তারা আমাদের সাথে এমন জঘন্য কাজ করেছিল। তো কবিরাজ একটা সার্কেল আঁকেন, সেখানে একটা মোমবাতির আগুন জ্বালিয়ে আর বোতলে কিছু মন্ত্র পড়ে ফু দিতেই একটা ধোঁয়ার মতন কিছু একটা বোতলে ঢোকে যায়, এবং কিছুক্ষণ পর বোতলে আগুন ধরে পুড়ে যায় বোতলটি। আর আমাকে একটা তেল দেয় মাথায় ১ মাস ১৩ দিন ব্যবহার করার জন্য, আর ৩ কেজির মতো গরুর গোস্ত ওনাদেরকে দিতে হবে। আমি তেলটা দেওয়ার পর থেকেই ভালো ছিলাম, কিন্তু কয়েক মাস পরে আবার অসুস্থ হয়ে পড়ি। তখন একজন হুজুরকে দেখাই, তো হুজুরও সেম কথাই বলেন, আর বলেন কালো জাদু করার পর জিন দিয়ে আমাদের বেডের নিচে একটি তাবিজ পুঁতে রাখা হয়েছিল, আর অন্যটা ৪ রাস্তার মোড়ে একটা গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। জিনকে তো মেরে ফেলেছিল ওই কবিরাজ, কিন্তু তাবিজ নষ্ট করতে পারেনি। যদি এই ২টা তাবিজ নষ্ট না করা হয়, তাহলে আমি কোনোদিনই কোনো পরীক্ষায় পাশ করতে পারবো না। এমনিতেও আমার কোনো কিছু মনে থাকতো না। যতবার গাছের ডাল নড়তে থাকবে, আমার মাথার সমস্যাও তত তীব্র হতে থাকবে। তাই ওনাকে দিয়ে দ্রুত মাসেই তাবিজ নষ্ট করান, এবং ৩০ দিন পর্যন্ত আমাকে ঝাড়ফুঁক করা হয়। শেষে হুজুর মাকে উদ্দেশ্য করে বলেন, ওই জিনটা শুধু দূর থেকেই আমাকে আক্রমণ করত, কিন্তু বশে আনতে পারেনি, কারণ আমি সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করতাম। নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে ফু দিতাম শরীরে। শুধুমাত্র এই আমলের কারণেই আমাকে মারতে পারেনি, আর বশেও আনতে পারেনি। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি। আমি ভালো হওয়ার কয়েক মাস পরেই একদিন রাতে আমাদের ঘরে একটা বড় আকৃতির ব্যাঙ ঢুকে পড়ল। আমরা তেমন পাত্তা দেই না, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ আমার বোন চিৎকার দিয়ে উঠে, রক্ত রক্ত বলে। আমরাও দৌড় দিয়ে যাই, গিয়ে দেখি ব্যাঙটার পায়ে লাল কালো সুতা এমন ভাবে বাঁধা, আর ব্যাঙটার শরীর দিয়ে রক্ত পড়ছে, আর ব্যাঙটা কাঁপছে। সাথে সাথে আমরা এক হুজুরকে ফোন দিই, এবং উনি ৩ কুল আর আয়াতুল কুরসি পড়ে ব্যাঙটাকে যেভাবে ঘর থেকে বের করা যায় সে পরামর্শ দিলেন। জিজ্ঞেস করলে হুজুর বললেন, কেউ কালো জাদু করার জন্য ব্যাঙের উপর একটা জিন ভর করিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের ঘরে। এর কয়েকদিন পর মা খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়েন, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। ডাক্তার দেখালে কোনো রোগী ধরা পড়ছে না, কোনো হুজুরেরও কাজ হচ্ছিল না। এদিকে মায়ের অবস্থা খুব খারাপ, বুকে সব সময় বান পড়ে থাকতো, মুখে কোনো খাবারই তুলতে পারতেন না। দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন, একটার পর একটা অসুখ লেগেই থাকতো। তো সবাই খুব চিন্তায় পড়ে যান, কি করবেন। তখন আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয় এক হুজুরের কথা বলেন। আমরা মাকে নিয়ে সেই হুজুরের কাছে গেলে হুজুর বলেন, মাকে নিজের লোক কালো জাদু করে মেরে ফেলার চেষ্টা করেছে। আমরাও ব্যাঙটার বিষয়ে বললে উনি বলেন, তারাই ব্যাঙ ছেড়ে দিয়েছে, আর ব্যাঙের গায়ে পেরেক আর সুতা বেঁধেছে। হুজুর দ্রুত মার চিকিৎসা শুরু করেন। এখন অবধি চিকিৎসা চলছে, এবং আমাদের বাড়ি বন্ধ করে দিয়ে গেছেন। যদিও হুজুর বলেছেন কালো জাদুর ব্যাপারটা সহজে যাবে না। আল্লাহর শুকরিয়া এখন আমরা সবাই ভালো আছি, কিন্তু আমার সাথে ঘটা সেই ১০ মাসের কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না। আমার ব্রেন এখনো দুর্বল। আমার কোনো কিছুই মনে রাখতে অনেক কষ্ট হয়। এখনো সেই দিনগুলির কথা মনে পড়লে আমার বুক কেঁপে ওঠে। আশা করি আপনাদের ১ম ঘটনাটি ভালো লেগেছে। এখন আমরা ২য় ঘটনায় চলে যাব। তার আগে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আ লেখক শামীমা আক্তারকে, তার এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের ২য় ঘটনা এর থেকেও বেশি তীব্র এবং মর্মান্তিক। সো আমরা ২য় ঘটনার দিকে আমরা এখন মনোযোগ দিচ্ছি। লেখক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে আমার সহপাঠীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলবো।
যা এখনো চলমান। আমরা ৭ জন বান্ধবী, তাদের মধ্যে ওর নাম শ্রেয়া। ও দেখতে অনেক সুন্দর। কারো সাথে বিনা কারণে কখনো অযথা কথা বলে না, এমনকি আমাদের সাথেও নয়। খুব নীরব প্রকৃতির, সবসময় একা একা থাকতে পছন্দ করে। পড়াশোনাতেও সে অনেক ভালো। এখন আমরা ১০ম শ্রেণীতে। কয়েক মাস পর আমাদের এসএসসি পরীক্ষা। কোরবানি ঈদের পর থেকে হঠাৎ করে শ্রেয়া স্কুল, কোচিং কোথাও আসছিল না। কোথাও ওকে দেখতে পাওয়া যেত না। আমাদের মধ্যে শ্রেয়াই সবসময় বিভিন্ন কারণে অসুস্থ থাকতো। তাই আমরা প্রথমে ভেবেছিলাম ও হয়তো অসুস্থ। তাই কেউ আর সেভাবে ভাবিনি। কিন্তু অনেক দিন তো হয়ে গেল। ওর আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। কল দিলেও কেউ ধরে না। তখন আমরা ৩-৪ জন ওর বাসায় যাই। যাওয়ার পর আমরা অনেক ডাকাডাকি করি, কিন্তু কেউ দরজা খোলে না। ওর বাবা বাইরে থাকে। বাসায় ওর মা, বড় ভাই এবং বোন ছিল। তারাও ভেতর থেকে কোনো কথার জবাব দেয়নি। পাশের বাসার একটি আন্টির সাথে ওদের খুব মিলমিশ দেখতে। তখন আমরা তার কাছে গেলাম। তাকে ডাক দেওয়ার পর তিনি এসে আমাদের উল্টো প্রশ্ন করলেন, শ্রেয়ার কি হয়েছে, তোমরা কিছু জানো? তখন আমি বললাম, আমি তো কিছু জানি না আন্টি। আমরা আরো খোঁজ নেওয়ার জন্য আসলাম, কিন্তু দরজাও তো কেউ খুলছে না। আন্টি বললেন, ওরা আর আগের মতো তেমন বের হয় না, কারোর সাথে কথাও বলে না। কাল রাতে দেখলাম শ্রেয়ার মা দৌড়াদৌড়ি করে কোথায় যেন যাচ্ছিল, আর তার সাথে একজন হুজুরও ছিল। আর কিছু বললেন না, তিনি চলে গেলেন। তারপর আমরাও চলে আসলাম, কিন্তু আমরা কিছুতেই ওই বিষয়টা ভুলে থাকতে পারছিলাম না। কয়েকদিন পর আমরা ঠিক করলাম, যাই হয়ে যাক, আজ আমরা ভেতরে যাবই। সকাল ৭টার সময় কোচিং শেষে আমরা ৬ জন ওর বাসার সামনে যাই। ওর নাম ধরে অনেকবার ডাকাডাকি করি। অনেক ডাকাডাকির পর আন্টি বের হয়ে আসেন। এসে আমাদেরকে বলেন, মা, আমরা ঘুমিয়েছিলাম তাই শুনতে পারিনি। আমি জিজ্ঞেস করলাম, আন্টি, শ্রেয়া কোথায়, ওর কি হয়েছে, কোথাও কেন আসছে না? আন্টি বললেন, ওর একটু জ্বর হয়েছে, তাই যাওয়ার সুযোগ পাচ্ছে না। আমরা দেখলাম আন্টি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছেন। চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে। আমি বললাম, আমরা একটু দেখা করি ওর সাথে। আন্টি কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, আচ্ছা ঠিক আছে, এসো আমার সাথে। তারপর আমরাও ভিতরে গেলাম। গিয়ে দেখি ওদের বাসা দিনের বেলাতেও কেমন জানি অন্ধকার, একদম নীরব হয়ে আছে সবকিছু। আমরা শ্রেয়ার রুমে গিয়ে দেখলাম ও একদম হাত পা সোজা করে শুয়ে ঘুমিয়ে আছে। গায়ে অনেক কাটার দাগ। ওর পাশে ওর বড় বোন। আমি ওর মাথা সোজা দাঁড়ালাম, বাকিরা ওর পাশেই বসলো। আমরা আন্টিকে বললাম, আন্টি, ওকে একটু দেখে দিন, আমরা একটু কথা বলি ওর সাথে। কিন্তু আন্টি বা ওর বড় বোন কোনো কথাই বললো না, চুপচাপ হয়ে ওখানেই বসে থাকলো। আর শ্রেয়াকে দেখে মনে হচ্ছিল ও চোখ খোলার চেষ্টা করছে, চোখ মিটমিট করছে, কিন্তু খুলতে পারছে না। তারপর আন্টি ওর মাথায় হাত বুলিয়ে ডাকতে থাকলো, কিন্তু শ্রেয়া আর চোখ খোলেনি। আমরা ওকে আস্তে আস্তে ডাকতে থাকি, তখনও একই অবস্থা। কিন্তু আমরা তখনও কল্পনা করতে পারিনি সামনে আমাদের সাথে কি ঘটতে চলেছে, আমরা কি দেখতে চলেছি। অনেক ডাকাডাকির পরেও শ্রেয়া যখন ওঠেনি, তখন ওর বড় বোন বলে উঠল, মা, শ্রেয়া আবার অজ্ঞান হয়ে গেছে। আমরা কিছুটা অবাক হলেও সবাই চুপচাপ সবকিছু দেখছিলাম, কেউ কিছু বলছিলাম না। বড় আপু তখন একটা কাগজ ছিঁড়ে ওর নাকের ভিতর দিয়ে ঘুরিয়ে ওকে জাগানোর চেষ্টা করছিলেন। আন্টি একটু বাইরে গেলেন, তখন আমি গিয়ে ওর পায়ের কাছে বসলাম। তারপর দেখি ওর মুখ দিয়ে সাপের ফেনার মতো কি যেন একটু বের হচ্ছে, আর গুংরানির মতো আওয়াজ করছিল। এক পর্যায়ে শ্রেয়া হাঁচি দিয়ে ওঠে। তখন আমরা সবাই নীরবে ওর কাছেই বসে আছি। একটানা ৪-৫ বার হাঁচি দিয়ে ওঠার পর চোখ মেলে তাকার সাথে সাথে শ্রেয়া ওর বড় বোনের গলায় টিপে ধরে। হঠাৎ এমন ঘটনার ভয়ে আমরা সবাই দূরে সরে যাই। শ্রেয়া ওর বড় বোনকে সজোরে গলা টিপে ধরে বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে আর বলে, তুই আমায় ডাকলি কেন, আমাকে জাগাইলি কেন? অনেক জোরে ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, তুই আমাকে কোন সাহসে জাগাইলি?
পাশের রুম থেকে ওর মা আর বড় ভাই দৌড়ে এসে ওর হাত পা চেপে ধরে। তখন আমরা বুঝতে পারি যে ঘটনা কিছু ঘটতে চলেছে। আমি সূরা পড়ার চেষ্টা করি, কিন্তু ভয়ে মুখে আসছে না। বারবার ভুল হচ্ছে। আমি আরেকজনকে বলি সূরা পড়তে। ও নিজেও বলছে, আমার মুখে আসছে না, ভুলে যাচ্ছি, ভুল হচ্ছে। ভয়ে আমাদের অবস্থা অনেক বেগতিক। তারপর শ্রেয়া ওর বড় বোনের নখ চেপে ধরে বলতে থাকে, তুই না বললি আর আসবি না, তাহলে আসলি কেন? আবার বল, কেন আবার ওর শরীরে ঢুকলি? তখন শ্রেয়ার ভিতরে থাকা জিনটা বলে ওঠে, আমি গেলাম কখন? কখন? আন্টি, আন্টি, বড় আপু, ভাইয়া সবাই চেপে ধরে ওকে আটকে রাখতে পারছে না। ও সবাইকেই ফেলে দিচ্ছে আর গালিগালাজ করে চলেছে। তারপর আন্টি বললেন, তুই যা চাইছিস আমরা তো তোকে তাই দিয়েছি। এক এক করে আমাদের বাসার সব কবুতরগুলো খেয়ে ফেললি। যখন যা চাচ্ছিস তখন তাই দিচ্ছি, তবুও কেন আমার মেয়েটাকে ছেড়ে যাচ্ছিস না তুই? ও তোর কি ক্ষতি করেছে? এসব বলে আন্টি কেমন একটা অসহায়ের মতো কান্না করতে শুরু করেন। মনে হচ্ছে নিজেকে আর ধরে রাখতে পারছেন না। জিনটা আরো রেগে যায় আর খুব জোরে লাথি মেরে আঘাত করে আন্টিকে দূরে ফেলে দেয়। শ্রেয়ার শরীর ধীরে ধীরে কালো হতে থাকে। আপু আর ভাইয়া হাত ধরে থাকায় তাদেরও আঘাত করতে থাকে। হঠাৎ করেই বলে ওঠে, আমি ঘুমাবো, সারা রাত এখানেই ছিলাম, কেউ আমায় বিরক্ত করবি না। শ্রেয়া সাথে সাথে আবার অজ্ঞান হয়ে যায়। আমরা বাহিরে আসি এবং আন্টিকে আমি জিজ্ঞেস করি, ওর সাথে এসব কি হচ্ছে? তখন আন্টি বলেন, আজ থেকে 4 বছর আগে তুমি আর ও স্কুলে যাওয়ার সময় স্কুলের সামনের রাস্তায় অনেকগুলো ছাগল ছিল। সেখানে একটা ছাগল ছিল এই জিন। শ্রেয়া সেই ছাগলের ছায়া পাড়ায়। সেখান থেকে এই জিনের নজর শ্রেয়ার উপরে পড়ে, কিন্তু ওর কাছে আসতে পারেনি। এরা সাপও জিন, এরা 7 জন। তাদের মধ্যে অনেকগুলো ছেড়ে দিয়েছে, কিন্তু এইটা কিছুতেই ছাড়ছে না। এটা একটা মেয়ে হিন্দু জিন, আর ওরা মুসলমান ছিল, তাই ছেড়ে চলে গেছে। তোমাদের স্কুলেও এই জিন প্রায় সময় আসতো এর উপর নজর রাখতে। আর তোমাদের স্কুলের সামনে যে ব্রিজটা আছে সেটা খুব খারাপ, সেখান থেকে সাবধানে থেকো তোমরা। আন্টি আরো বলল, কুরবানি ঈদের পর থেকে শ্রেয়া যখন তখন অজ্ঞান হয়ে যেতে থাকে। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু সবাই বলে ওর শরীরে কোনো রোগ নেই, একদম সুস্থ। হঠাৎ একদিন রাতে ও ভুলভাল বকতে শুরু করে, বিশ্রীভাবে সবাইকে গালি দিতে থাকে আর দরজা খুলে বারবার বাইরে যাওয়ার চেষ্টা করে। আমরা আটকাতে গেলে আমাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে। ও যখন ঘরে একা একা থাকে অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে যায়। একদিন আমরা খাওয়া দাওয়া করার সময় ও এক ঘরে একাই বসেছিল। হঠাৎ ওই ঘর থেকে কিসের যেন একটা শব্দ আসে। আমরা গিয়ে দেখি দরজা বন্ধ, আর ও একা একা ফ্যানের সাথে ওর ওড়নাটা দিয়ে গলায় দড়ি দিচ্ছে। আমরা কোনো মতো দরজা ভেঙে ওকে বাঁচাই। তারপরও আবার একা একা নিজেই নিজের গাল চড় মারছে, নখ দিয়ে আঁচড় দিচ্ছে, দরজার দিকে বারবার দৌড়ে যাচ্ছে আর বলছে, আমি একে নিয়েই যাব, তোরা কেউ আটকে রাখতে পারবি না। একে আমি মেরেই শান্ত হব, দেখি আমাকে কতদিন আটকে রাখতে পারোস তোরা। আমি একে নিয়ে গিয়ে ওই ব্রিজ থেকে ফেলে দিব। এসব বলে আর নিজেই নিজেকে আঘাত করে। অনেক দিন হচ্ছে আমাদের সাথে এসব ঘটছে। আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। সারাক্ষণ এর কাছে বসে থাকতে হয়। কখনো একা পেলেই কাছে যেটাই থাকে সেটা দিয়ে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করে, সারাক্ষণ ভর করে থাকে। এসব জেনে আমরা অবাক হই আর খুব খারাপ লাগে। ওর বড় বোনকে মেরে হাতে ঘাড়ে জখম করে দিয়েছে। আন্টির অবস্থাও খুবই খারাপ। আমি আন্টিকে বললাম, কোনো কবিরাজ দেখাচ্ছেন না কেন তাহলে? আন্টি বললেন, এই কয়েক মাসে 10 থেকে 12টা কবিরাজ পাল্টানো হলো। যেই আসে ওর সাথে কেউ পেরে ওঠে না। কবিরাজদের শেষ একটাই কথা, আমাদের দ্বারা এই কাজ করা সম্ভব না। কালকে যাকে দেখালাম সে অনেক চেষ্টা করার পর 7 জিনকেই হাজির করতে পেরেছিল। অনেক বুঝানোর পর ছেলে 6 জন নিজে থেকেই চলে যায়, কিন্তু এই মেয়ে জিনটা কিছুতেই যাবে না।
তাও অনেক বোঝানোর পর, ভয় দেখানোর পর রাজি হলো। নিজে থেকেই বলল, আমি আর আসবো না। আমরাও ভাবলাম হয়তো সব শেষ, এতদিন পরে হয়তো একটু শান্তি ফিরে আসবে। কিন্তু আমাদের ভাগ্য হয়তো এসবই ছিল। কবিরাজ দেওয়ার 2 মিনিট পর আবার ওর শরীরে ভর করলো, কিন্তু আমরা বুঝতে পারিনি। গরুর মাংস দিয়ে ভাত দিলাম, একবার মুখে দিয়ে ফেলে দিল, আর খেলো না। আমরা ভাবছি এমনিই হয়তো। রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম। শ্রেয়া আর ওর বড় বোন এক ঘরে ছিল। রাত 3টার সময় হঠাৎ করেই উঠে বসে সাথে সাথে ওর বড় বোনের গলায় টিপে ধরে। ওর চিৎকার শুনে আমরা সবাই রুমে যাই, গিয়ে দেখি এই অবস্থা। তখন থেকে এখন পর্যন্ত 2 চোখের পাতা একটি বারের জন্য লাগাতে পারিনি। পরবর্তীতে আবার যখন আমরা সবাই ওকে ঘিরে বসেছিলাম, হুট করেই দরজার দিকে তাকিয়ে আমাদের বারবার বলছিল, সামনে থেকে সরে যা, তোরা সবাই সরে যা, ও আবার আসছে। বলেই আবার বিছানার উপর পড়ে গেল। আমরা ভয়ে সবাই সরে গেলাম। তাণ্ডব শুরু হয়ে গেল আবার। আবার গালিগালাজ, মারধর, তাবিজ, ছোড়া, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আমরা আন্টিকে বুঝিয়ে শুনিয়ে সান্ত্বনা দিলাম, ধৈর্য ধরতে বললাম। ওনার কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। কান্না করে বললাম, আমার সোনাটা কি আর বাঁচবে না? ওর জীবনের কি দাম নাই? আল্লাহ, আল্লাহ কি পরীক্ষা নিচ্ছেন আমাদের? একটা মায়ের সন্তানের হারানোর ভয় আর আর্তনাদ যে কত না বেদনাদায়ক, এসব শুধু যাদের সাথেই হয় তারাই বুঝবে। শ্রেয়া এখনো ওরকমই আছে, অনেক চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। সেদিন আরো জানতে পারলাম ওর শরীরের অবস্থা নাকি আগের থেকে আরো বেগতিক, আরো খারাপ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। এখন বাঁচবে কিনা সন্দেহ। এত কাছের বন্ধু হারানোর কষ্টটাও আমরা অনুভব করতে পারছি শুধু। প্রথমবার লিখলাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার বান্ধবীর জন্য প্লিজ দোয়া করবেন যেন ও সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা যেন ওকে সুস্থতা দান করে। হ্যাঁ, অবশ্যই আমরা আপনার বান্ধবীর জন্য দোয়া করি, এবং আপনার আসলে এই ঘটনাটি পড়ার পর আমি সহ বাংলা ভূত এফএম টিমের সবার হৃদয়ই ক্রন্দন হয়েছে, এবং আমরা সবাই ঘটনা শুনে আন্তরিকভাবে অনেকটি ব্যথিত। আমরা সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আপনার বান্ধবী যেন অতি দ্রুত সুস্থ হয়ে যায়। আশা করি আমাদের দর্শক যারা শুনেছেন তারা এখান থেকে শিক্ষা নিয়েছেন এবং আপনাদের গল্পটি ভালো লেগেছে। গল্পটি আসলে যার সাথে ঘটেছে এবং যে নিজ চোখে দেখেছেন তারাই বলতে পারবেন গল্পটার সত্যতা কতটুকু, এবং আপনাদের ব্যক্তিগত চিন্তাধারা এবং আপনাদের এটাকে সত্য হিসেবে গ্রহণ করা না করা এটা নিতান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তবে দোয়া তো আমরা কারোর জন্য করতেই পারি। তো এই গল্পটি লিখেছেন উম্মে হানি, গল্পের নাম তিনি দিয়েছেন সাপোজিন। তো অসংখ্য ধন্যবাদ উম্মে হানি আপনাকে। আশা করি আপনি এরকম আরো ঘটনা, আরো আশেপাশে থেকে কারোর সাথে কোনো ঘটনা এরকম ঘটে থাকলে বাংলা ভূত এফএম টিমকে পাঠাবেন। আমরা চেষ্টা করব আপনার ঘটনাগুলোকে শেয়ার করার জন্য। এখন আমরা আমাদের সর্বশেষ ঘটনায় চলে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের আজকের জন্য শেষ ঘটনা, এবং এই ঘটনাটি তুলনামূলকভাবে অন্যগুলোর থেকে একটু বড় এবং একটু সময় নিবে। সো আরেকটু কষ্ট করে শুনুন, এবং এই ঘটনাটি বর্তমান যুগের নয়, একটু আগের দিনের গ্রাম বাংলার ঘটে যাওয়া যেসব ঘটনা, অর্থাৎ রূপকথার যেসব ঘটনাগুলো আছে সেই ঘটনার সাথে অনেকটা মিল খায়। সো ঘটনাটা শুনে এবং আমি নিজে পড়ে অনেকটা মজা পাবো, তাই ঘটনাটির দিকে চলে যাচ্ছি। যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটার সাক্ষী আমার বাবা, বড় ফুপু আর আমার দাদা। সালটা ঠিক কত সেটা বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি আমার বাবা তখন বেশ ছোট। তবে খুব বেশি ছোট তাও আবার না, আনুমানিক 10 কিংবা 12 বছর হবে হয়তো। বাবার মুখ থেকে শোনা, তখনকার দিনে আমাদের এলাকায় প্রধান জীবিকার নির্বাহীর কাজই ছিল মাছ ধরা। ছোট ছোট ছেলেপেলেরা একটু বুঝতে শিখলেই নেমে যেত এই প্রফেশনে। হয়তো নদীর পার্শ্ববর্তী হওয়া এমনটা ছিল। দারিদ্র এলাকা হওয়ায় সবাই স্কুলে পড়ার সুযোগ পেত না। যাই হোক, এবার আসি মূল ঘটনায়। একদিন রাতে আমার বাবা, বড় ফুপু আর আমার দাদা নৌকা নিয়ে নদীতে গেল মাছ ধরতে। গভীর রাত, হারিকেন জ্বলছে। মাছ ধরা অবশ্য তাদের প্রফেশন নয়, এক পর্যায়ে শখ বললেই ভুল হবে না। আমার দাদা একজন ওঝা, ছোট মাপের ওঝা, তবে টুকটাক অনেক কিছুই জানেন।
আমার দাদার বাবা, সে আবার গ্রামের নামকরা ওঝা ছিলেন। অনেক দূর দূরান্ত থেকে তার কাছে রোগী আসতেন। লোকমুখে নানান কিংবদন্তির ছড়াছড়ি। তিনি নাকি জিনবন্দি করতে পারতেন। তার কাছে এরকম যত জিনের আছরওয়ালা রোগী আসতো, তিনি নাকি সবার সাথে থাকা সেই বদজিনগুলোকে বন্দি করে নিজের কাছে রেখে দিতেন, বাড়ির প্রহরী হিসেবে। যাই হোক, তার সম্পর্কে না হয় অন্য ঘটনায় বলবো, অন্য কোনো গল্পে। তো আমার দাদা তার বাবার কাছ থেকে মূলত এসব তন্ত্র মন্ত্র জাদুটোনা অল্প কিছু শিখেছিলেন। তাই আর কি খুব একটা বেগ পোহাতে হয়নি। রাতে মাছ ধরতে ধরতে হঠাৎ দাদা বলল, এখানে তেমন মাছ পাচ্ছি না, চল কাইলানির খালের মধ্যে ওদিকে ঢুকি, ওখানে ভালো মাছ পাওয়া যাইব। যেমন কথা তেমন কাজ। তারা নৌকা বেয়ে খালের মধ্যে ঢুকলো। যারা যেখানটায় নৌকা ভিড়ানোর সেখানটায় হিন্দু বাড়ি নামে পরিচিত। কাছেই একটা শ্মশানও আছে, আর সামনে একটা কালী মন্দির, আর আশেপাশে ঘন জঙ্গল। তখন তখনকার সময়ে সেখানে খুব একটা বাড়ি ঘরেরও দেখা পাওয়া যেত না। দিনে দুপুরেও গা কাঁপতো পরিবেশটা দেখে। খালের পাশ দিয়ে মাটির রাস্তা ছিল তখন, গাড়ি চলতো না, নৌকায় ছিল শেষ ভরসা। অবশ্য এখনকার দিনে অনেক উন্নত হয়েছে, এখন আর নৌকার তো দেখাই মেলে না। তো দাদা জাল ফেলছিলেন, আর আব্বু নৌকা নিয়ন্ত্রণ ঠিক রাখছিলেন বৈঠায়, আর বড় ফুপু জাল থেকে মাছ ধরে পাতিলে রাখছিলেন। হঠাৎ ঝপ করে আবহাওয়াটা খানিকটা স্তব্ধ হয়ে যায়। কোথাও কোনো আওয়াজ নেই। তার কিছুক্ষণ পরেই গরম ভ্যাপসা একটা বাতাস এলো। দাদা হঠাৎ থেমে গেল, এদিক ওদিক তাকাতে লাগলো, হয়তো কিছু একটার আন্দাজ করতে পেরেছিলেন। না, কিছুই তো দেখতে পেলেন না, তাই আবার কাজে মন দিলেন। হঠাৎ আব্বু টের পেল তার পিছন থেকে নেকা সুরে কে যেন বলছে, জিজ্ঞেস করছে, মাছ পাইছো? আব্বু পিছনের দিকে ফিরে তাকিয়ে দেখলো সাদা কাপড়ে পরা একজন বৃদ্ধ মহিলা খালের পাড়ে দাঁড়িয়ে আছেন, তার দিকে তাকিয়ে হাসছেন। আব্বু অবাক হয়ে তাকিয়ে রইল, আর ভাবতে লাগলো, এত রাতে এই বৃদ্ধ মহিলা এখানে কি করছে। আব্বু দাদাকে ডাকতে লাগলো। দাদা পিছনে ফিরে সেই মহিলাকে দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে আব্বুকে বললেন, অনেক হয়েছে মাছ ধরা, তুই নৌকার বাওয়া ধর। আব্বু আর দাদা সজোরে নৌকা বাইতে লাগলেন, কিন্তু নৌকা তো এগোচ্ছে না। তারা আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। বাতাসের সাথে মহিলার ভয়ঙ্কর হাসি ভেসে আসতে লাগলো। তাদের নৌকার দিকে মুষলধারে ঢিল ছুটতে লাগলো, হয়তো নৌকা ডুবিয়ে দিতে চাচ্ছিলেন। অনেক চেষ্টার পর তারা নদী থেকে বেরিয়ে এলো। তারপর চারপাশটা আবার স্বাভাবিক হয়ে গেল। তারা নদীতে বের হয়ে কিছুটা জিরিয়ে নিলেন। অনেক ধকল গেছে। তারপর আস্তে আস্তে বাড়ি ফিরে আসলেন। জানা যায় সেদিনের পর থেকে তারা আর কোনোদিন ওখানে মাছ ধরতে যাননি। বাড়ি ফেরার পর বাবা জিজ্ঞেস করলেন যে, ওটা কি ছিল বাবা? মানে আমার দাদাকে জিজ্ঞেস করছেন আর কি। তো দাদা বললেন, ওটা ছিল মেছো পেতনি। আরো একদিন রাতের বেলা আমাদের বাড়ির পাশের এক প্রতিবেশী কাকা আর তার দুঃসম্পর্কের এক ভাই গেল নদীর পাশে চড়ে মাছ ধরতে আর কি, নৌকা নিয়ে। এটা খুব বেশি দিন আগের ঘটনা নয়, বড়জোর 6 কিংবা 7 বছর আগের ঘটনা হবে হয়তো। তারা নদীতে থাকতো বেশিরভাগ সময়। তো সেদিন রাতে সিদ্ধান্ত নিল আজ একটু ঘুমিয়ে নেওয়া যাক, বেশি গভীর রাতে নামবো। তারা বেশি কিছু না ভেবে হানিভাঙ্গার চরে, জায়গাটার নাম ছিল হানিভাঙ্গা, নৌকা ভিড়িয়ে নিল একটু জিরিয়ে নেওয়ার জন্য। তারা দুজনে একসাথে না ঘুমিয়ে একজন একজন করে পালা বদল করে ঘুমাবেন, এটা সিদ্ধান্ত নিলেন। কেননা জলদস্যু করলে আবার সবকিছু আবার লুটে পুটে নিয়ে যাবে, সে ভয়ে একজন একজন করে পাহারা তো দিতেই হবে। তো একজন পরিকল্পনা করলো, সে আজকে জেগে থাকবে, আজকে অন্যজন ঘুমাক। পরিকল্পনা অনুযায়ী ঘুমিয়ে পড়লো, আর অন্যজন পাহারায়। যেজন পাহারায় ছিল তার নাম ছিল এনায়েত। উনি পাহারা দিতে দিতে হঠাৎ ওনার চোখ একটা কিছুতে পড়লো। তাদের নৌকা থেকে কিছুটা দূরে আকাশটা কেমন যেন কালো হয়ে আসছে। উনি ওটা খেয়াল করলেন। ওখান থেকে চোখটা সরাতে না সরাতেই হঠাৎ রাস্তার পাশে ঝোপের দিকে চোখটা আটকে গেল।
কিছু একটা নড়াচড়া করছে। সে আরো ক্ষীণভাবে তাকিয়ে আন্দাজ করতে চাইল ব্যাপারটা আসলে কি। হঠাৎই একটা লাল শাড়ি পরা নারীরূপী ঝোপঝাড় ভেদ করে বেরিয়ে আসতে লাগলো। এনায়েত এটা দেখা মাত্রই তাড়াতাড়ি চিৎকার দিয়ে বলে উঠল, কামাল! ওরে কামাল, ওঠ! নৌকার বাওয়া দে, ওই দেখ কি আসছে। কামাল থতমত খেয়ে উঠে সজোরে নৌকা বাইছে। এখন শুরু হলো নতুন সমস্যা। নৌকার দিকে অনবরত ঢিল ঝুলছিল, সাথে পশ্চিমা ঝড়ো বাতাস। নৌকা প্রায় ডুবা ডুবা ভাব। কামাল এনায়েতকে বলল, ভাই, নৌকা আমি বাইতে পারতেছি, তুই পানি হিস ভাই, তুই পানি হিস। এনায়েত ওনার কথা মতো তাই করতে লাগলো। এভাবে করে একসময় নদীর মাঝে নৌকা নিয়ে আসতে সফল হলেন। অবশেষে তারা হাঁপ ছেড়ে বাঁচল। এমনিতে ওই জায়গাটা নিয়ে নানান লোকের নানান ধরনের নানান কথা। ওই জায়গাটার খুব কাছে একটা ছোট কালভার্ট আছে, যেটার এক পাশে একটা পরিত্যক্ত ভাঙা একতলা ছাদহীন বিল্ডিং, আর অপর পাশে আধার কোটা জঙ্গল। নানান লোকের কাছে শুনেছি ওই বিল্ডিং এ নাকি একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সত্য কিনা জানি না, কতটা সত্যতা যারা বলে তারাই জানে। আর ওই পাশের জঙ্গলে নাকি মানুষের কঙ্কালও পাওয়া যেত। তখন থেকেই জায়গাটা ভুতুড়ে ভুতুড়ে লাগতো। অবশ্য এখন তেমন ভয় করে না। এখন রাত দিন 24 ঘন্টাই মানুষের চলাচল হয়। তবুও গ্রামের রাস্তা ভয় তো আছেই। তো এই ছিল আজকের এই তৃতীয় ঘটনা। তো এই ঘটনাটা পড়ে যতটুকু বুঝলাম যে ঘটনাটা আসলে যিনি আমাদেরকে লিখেছেন তার বাবা তাকে বলেছেন, এবং এই ঘটনাটা তার বাবার সাথে, তার দাদার সাথে, তার ফুপির সাথে ঘটেছে এবং তাদের প্রতিবেশীর সাথেও ঘটেছে। এবং ঘটনাটা পড়ার পর যতটুকু বুঝলাম যে গ্রাম বাংলায় এরকম আসলে অনেক চাপা পড়ে যাওয়া অনেক ঘটনা আছে যেগুলো ঘটেছে। আমি জানি না আপনারা এরকম ঘটনা শুনেছেন কিনা, তবে এটা কাইন্ড অফ একটা নরমাল ঘটনা। কারণ গ্রাম বাংলায় এরকম মাছ ধরতে যাওয়ার সময় গভীর রাতে এরকম সচরাচর অনেক অহরহ ঘটনা আছে, ঘটেছে। তবে এই ঘটনাটা আমার কাছে একটু বিস্তারমূলক এবং একটু বড় লেগেছে, ডিটেইলফুল লেগেছে, তাই আপনাদেরকে পড়ে শোনালাম। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, জানি না আমার ভয়েস আপনাদের কেমন লাগছে। একটু প্লিজ কমেন্ট করে জানাতে পারেন যে আমাদের আরো কি কি ইমপ্রুভ করা দরকার, এবং আমাদের ঘটনার মধ্যে আরো কি কি ইমপ্রুভমেন্ট আনলে এবং কি কি বিষয়ের উপর লক্ষ্য রাখলে আপনারা আমাদের ঘটনাগুলোকে শুনতে আরো বেশি ভালোবাসবেন এবং আমাদেরকে আরেকটু বেশি ভালোবাসা দিবেন। সো আপনাদের মূল্যবান কমেন্ট, মতামত যাই বলেন, আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকবো। এবং এখনো পর্যন্ত যদি আপনি আমার কথাটি শুনছেন এবং এখনো পর্যন্ত দেখছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। কারণ এই ঘটনাগুলোকে আসলে কালেক্ট করা অনেকটাই কষ্টকর। তবু নিতান্ত আপনাদেরকে ভালোবাসি বলে এবং আপনারা আমাদেরকে অনেকটা বেশি ভালোবাসেন বলে, দুপক্ষেরই ভালোবাসা আছে বলে একে অপরের উপর আমরা বারবার আপনাদের জন্য এই সকল ঘটনা যত কষ্টই হোক নিয়ে ফিরে আসি, এবং ইনশাল্লাহ ফিরে আসবো আপনাদের কাছে ভালোবাসা পেতে এবং আপনাদেরকে ভালোবাসা দিতে। দেখা হবে পরবর্তী ঘটনাতে। তার আগে যিনি ঘটনাটি লিখেছেন তার নাম তো না বললেই নয়। তার নাম হচ্ছে নাজমুন নাহার। ঘটনাটির নাম দিয়েছেন মেছো পিতনি। তো এটি নিশ্চয়ই একটি কালেক্টেড ঘটনা বা তার লেখা ঘটনা। যাই হোক, দেখা হবে আমাদের পরবর্তী এপিসোডে অন্য কোনো সত্যকার ঘটনা বা গ্রাম বাংলার অন্য রহস্যময় কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা ভূত এফএম এর সঙ্গেই থাকবেন।